আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে আছি আমি তাফিম জুনাইর আনশি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শুরু হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025। দেশে আবারও ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এছাড়াও থাকছে এয়ারফোর্স বেস ক্যাম্প নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গত 6 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, শিশুরা আজ দেশের ভবিষ্যৎ, একদিন এই দেশ হবে শিশুদের জন্য। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। উৎসবের আবহে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025-এর উদ্বোধন অনুষ্ঠান। এ বছরের প্রতিপাদ্য শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে শিশু আদালত প্রতিষ্ঠা, ইউনিসেফ ও ইইউর সহায়তায় 1200 শিশু সুরক্ষা কর্মী নিয়োগ এবং চাইল্ড কেয়ার রোডম্যাপ 2024 বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সবচেয়ে বেশি বিশ্ব শিশু দিবসে আমাদের যাদের স্মরণ করতে হবে, গাজায় শিশুরা আজকে খেতে পাচ্ছে না। তারা আজকে আছে তো কালকে বাঁচবে কিনা তাদের কোনো নিশ্চয়তা নাই। তাদের মা বাবা নাই, কেউ নাই। তারা যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে তার মধ্যে তাদের মা বাবাকে খুঁজছে এবং তাদেরকে কোনো সহায়তা পেতে দেওয়া হচ্ছে না। এবং একটা বাচ্চার কথা একটু বলি, সে বলছে যে আমার যদি খাওয়া পেতে হয় তাহলে আমাকে মরতে হবে, কারণ আমি মরলে বেহেশতে যাব এবং বেহেশতে গেলে আমি খাবার পাবো। এটা কত দুঃখের কথা। প্রধান অতিথির বক্তৃতায় শামীম এস মুর্শিদ বলেন, জুলাই আন্দোলনে তোমরা দেখিয়ে দিয়েছো তোমরাই আগামী দিনের নেতা। তোমাদের মতো আমারও একটা স্বপ্ন আছে, একদিন এই দেশটি শিশুদের জন্য হবে। গত বছরে তোমরা যা বীরত্ব গাথা তৈরি করলে, এর থেকে একটা প্রমাণ হয়ে যায় যে তোমরা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিয়েছ। যেদিন তোমরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি যারা চালায় তাদেরকে শেখাচ্ছিলে কিভাবে গাড়ি চালাতে হয় রাস্তায়, সেদিন তোমরা দায়িত্ব নিয়ে নিয়েছিলে। সেই আন্দোলন থেকে ধীরে ধীরে 24-এ পরিণত হওয়া। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমাদের এত বছরের আন্দোলনের একটি চূড়ান্ত মুহূর্ত। আজকে যে সামান্য স্বীকৃতিটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি, এটা বলা হয়েছে কিনা আমি জানি না, 131 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং এই দেশের ইতিহাসে প্রথমবারের মতো 11 জন নারীকে আমরা শহীদের স্বীকৃতি দিয়েছি। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশের শিশুরা আজ আগের চেয়ে বেশি সচেতন। সরকারের এসব পদক্ষেপ তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করবে। I want to really celebrate the potential of Bangladesh's children. Their right to live, to learn, to dream. We learned many lessons from the events of last year. And I'd like to begin by honouring, by remembering the more than 100 children who were killed in the events. So beyond the youth, beyond the women, beyond the garment workers, beyond the people who joined the streets, there were children, families devastated by their loss,
and I honor them today. অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ৬২ জন শিশুর পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে শিশু একাডেমির শিশুরা সাংস্কৃতিক পরিবেশনা করেন। রঙিন বেলুন আর শিশুদের হাসিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল। বিশ্ব শিশু দিবসের এই বার্তাই যেন ভবিষ্যতের বাংলাদেশ হবে শিশুদের হাসি ও স্বপ্নে ভরা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে আবারও বেড়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত এই প্রাণঘাতী রোগ এখন শহর থেকে গ্রাম সব জায়গায় আতঙ্কের নাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, বাড়ছে হাসপাতালের চাপও। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখনই প্রয়োজন সচেতনতা ও কার্যকর উদ্যোগের। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। কোনো মতেই যেন কমছে না ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিগত বছরের রেকর্ড ছাড়িয়েছে। শুধু রাজধানী নয়, জেলা শহরগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই মশাবাহিত রোগের প্রকোপ। নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপরিষ্কার ড্রেন ও আবর্জনা হয়ে উঠেছে এডিস মশার প্রজননের মূল জায়গা। ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগী শিশু, যাদের বয়স 1 থেকে 14 বছরের মধ্যে। অভিভাবকরা বলছেন, জ্বর, বমির মতো সাধারণ উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে নিয়ে আসেন তারা। ওর ডেঙ্গু হয়েছে আজ 6 দিন। ডাক্তার বলছে যে সেলাইন চলুক, চিন্তার কোনো কারণ নেই, সেলাইন চলুক। লক্ষণ বমি ছিল, এখন নাই। এর জ্বর হয়েছিল, জ্বরের থেকে ডেঙ্গু ধরা গেছে। আজকে 4 দিন হয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ক্ষেত্র বিশেষে প্রাথমিক লক্ষণ প্রকাশের পর জরুরি পদক্ষেপ না নিলে অবস্থা ভয়াবহ হতে পারে। ডেঙ্গু আক্রান্ত কোনো মানুষকে যদি যখন একটা এডিস মশা সেটা যদি কামড়ায়, সে ওখান থেকে রক্ত নিয়ে আবার যদি একটা সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে তার ডেঙ্গু হতে পারে। জ্বর থাকবে, একটু বড় শিশুরা সে মাথা ব্যথা বলবে, শরীর ব্যথা বলবে, তার দুর্বল লাগবে, খাওয়ার উচিত থাকবে না, বমি হতে পারে। আর কখন আমরা হাসপাতালে নেব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে বাচ্চা কিছুই খেতে পারছে না, অনবরত বমি করছে। অনবরত বমি করা আমরা বোঝাই যে ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করা। তার পেট ফুলে যাচ্ছে, তার পেটে ব্যথা হচ্ছে, সে একেবারেই দুর্বল হয়ে যাচ্ছে, কোন এক জায়গা থেকে দেখা যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, এবং 8 ঘন্টা ধরে তার প্রস্রাব হচ্ছে না। এইসব লক্ষণ দেখার গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। শিশুরা অবুঝ, তাই তাদের সচেতনতায় অভিভাবকদের বাড়তি নজরদারি রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপ যেন দিন দিন বাড়ছে। নগরের প্রতিটি কোণে নতুন রোগী শনাক্ত হচ্ছে, আর হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসকরা বলছেন, সতর্কতা ও সচেতনতায় এই রোগ থেকে মুক্তি পাওয়ার মূল উপায়। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রথম সন্তান জন্মের পর শিশুর পুষ্টি নিয়ে অনেক বাবা মা পড়েন অনিশ্চয়তায়। অনেকে পরিবারের পরামর্শ অনুযায়ী শিশুর খাদ্য তালিকা নিশ্চিত করেন, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি উপেক্ষা করে চিকিৎসকের পরামর্শে পুষ্টিকর খাবার দিচ্ছেন। গুজবের কারণে শিশুর সঠিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা এবং সঠিক পরামর্শই শিশুর স্বাস্থ্য ও বিকাশ নিশ্চিত করতে পারে। বিস্তারিত ইয়ানুর হক মৌয়ের প্রতিবেদনে। প্রথম সন্তান জন্মের পর অনেক বাবা মা শিশুর পুষ্টি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। জন্মের প্রথম 6 মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ দেওয়ার পরামর্শ থাকলেও অনেকেই তা মানেন না। এর ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ঘাটতি দেখা দেয়। অভিভাবকদের মতে, প্রথম সন্তান হওয়ার সময় সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্য তাদের অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তবে বর্তমানে বেশিরভাগই চিকিৎসকের পরামর্শ মেনে সন্তানকে লালন পালন করছেন। আমার বড় বেবিটার বয়স হচ্ছে 2 বছর প্লাস। তো ওকে আমি যখন খাওয়ার দিই ফার্স্ট, তো 6 মাসের পরে আমি প্রথমে বিভিন্ন একটু ইউটিউব চ্যানেলগুলো দেখছিলাম, অনলাইনগুলো। তো দেখে মনে হলো যে এক একজন এক একভাবে তথ্য প্রকাশ করছে। তো আমার কাছে খুব কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি কি করব। পরে আমি যেই ডাক্তারকে দেখাই, শিশু বিশেষজ্ঞকে, ওনার সাথে কথা বলি। তো কথা বলার পরে ওনারা বলে যে ফার্স্টে আপনি ভাতের মাড় দিয়ে শুরু করবেন। এই ভাতের মাড়ে যেই পুষ্টিগুণটা আছে এটা অন্য খাবারে নেই। তো তখন থেকে আমি প্রথমে ও আমার সাথে অফিস করতো, তো আমি ভাতের মাড় নিয়ে ওকে ফিডারে করে ওইটাই খাওয়াতাম। প্রথমে ভাতের মাড়, ডালের পানি, এটা দিয়েই শুরু করেছিলাম। আবার অনেক বাবা মা পরিবারের নীতি ও প্রথা মেনে সন্তানকে বড় করছেন, যা অনেক সময় বৈজ্ঞানিক পুষ্টি নির্দেশিকার সঙ্গে মিলছে না। পরিবার, আমার মা, আমার বড় বোন, ওদের অবশ্যই পরামর্শ নেই। তারপরও বিভিন্নভাবে আমরা
দেখি, বই টই পড়ে দেখেছি, বই থেকে জেনেছি বিভিন্নভাবে। নিজে নিজে কিছু জানি যে এটা এইভাবে করলে তার পুষ্টিটা হবে, ওইভাবে করলে পুষ্টি হবে না, এটা আমরা নিজে নিজে জেনেছি। বড় বোন বলেছে, মা বলেছে এভাবে করো, এইভাবে করো, ওইভাবে আমরা করেছি। দেশের 2/3 শিশু প্রতিদিন সুষম খাবার পাচ্ছে না। চিকিৎসকেরা মনে করেন হাসপাতালে ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ডায়েট চার্ট সরবরাহ করলে শিশু পুষ্টিহীনতা অনেকাংশে কমানো সম্ভব। 6টি উপাদান হলো আমিষ জাতীয় খাবার, যেগুলো আমরা মাছ, মাংস, ডিম, দুধ, ডাল বা বীজ জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। শর্করা জাতীয় খাবার, যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, সেটা আমরা চাল, ডাল, রুটি, গম এসব থেকে পেয়ে থাকি। তেল জাতীয় খাবার হলো যে চর্বি, স্বাস্থ্যকর চর্বিগুলি পাওয়া বা তেল, যেটা হয় যে মাছের তেলের থেকে পেয়ে থাকি, সয়াবিন অয়েল থেকে পেয়ে থাকি বা বাদাম থেকে পেয়ে থাকি, এসব হলো তেল জাতীয় খাবার। আর ভিটামিন বা মিনারেলস সেটা আমরা শাকসবজি, ফলমূল থেকে পেয়ে থাকি। আরেকটি খাদ্যের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো পানি, যেটা আমাদের পরিমিতভাবে বিশুদ্ধ ফুটানো পানি খেতে হবে। এখন এই 6টি উপাদান যখন ডায়েটে থাকবে, তখনই একটি ডায়েট চার্ট পরিপূর্ণ হবে বা সুষম, স্বাস্থ্যকর, পুষ্টিকর একটা খাবার হবে। সুতরাং ডায়েট চার্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং এক কথায় আসলে তার ডায়েট চার্ট বা পরিপূর্ণ সুষম খাদ্য যদি অভাব ঘটে, তাহলে যে তার ক্ষতি সেটা এক কথায় প্রকাশ করা সম্ভব না। কারণ আমরা বেঁচেই থাকি, আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সঠিক খাবার দরকার। ইয়ানুর হক মৌ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বের যেসব দেশে ভূমিকম্প বেশি ঘটে তাদের মধ্যে জাপান, ইন্দোনেশিয়া, চিলি, নেপাল অন্যতম। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে দেশে, তাই সচেতন থাকতে হবে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের। বিস্তারিত সাম মুরসালিন আহমেদ খোকার রিপোর্টে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প যে দেশগুলোতে বেশি হয় তার মধ্যে জাপান, ইন্দোনেশিয়া, চিলি, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি অন্যতম। তবে বর্তমানে বাংলাদেশেও ভূমিকম্পের হার বেড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 21 সেপ্টেম্বর 2025 সিলেটে 4 মাত্রার ভূমিকম্প হয়। এর আগে 14 সেপ্টেম্বর আসামে 5.8 মাত্রার ভূমিকম্প হয়। 27 সেপ্টেম্বর 2025 2টা 27 মিনিটে যশোরে 3.5 মাত্রার ভূমিকম্প হয়। তবে ভূমিকম্প থেকে বাঁচার জন্য শিশুদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। আমি নিজেকে বাঁচানোর জন্য টেবিলের নিচে আশ্রয় নিতে পারি বা ক্লাসরুম থেকে বের হয়ে খোলা মাঠের নিচে আসতে পারি। এভাবে আমি জীবন রক্ষা করতে পারবো, অন্যদেরকেও এভাবে সাহায্য করতে পারবো আমি। আর তোমাদেরকে কি শিক্ষক এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য কি কোনো ট্রেনিং দিয়েছে বা এরকম কোনো শিক্ষা? হ্যাঁ, এরকম ক্লাসে আমাদেরকে বলা হয় যদি ভূমিকম্প হয়ে থাকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব, এরকম অনেক কিছুই আমাদেরকে বলা হয়েছে। আমি টেবিলের নিচে আশ্রয় নিব, কাছে যাব না, উপরে যাব, তাড়াহুড়া করব না, আর সিঁড়ি দিয়ে সাবধানে করে যাব। ভূমিকম্প যখন হয় তখন তার হুট করে বোঝা যায় না, এটা হুট করে চলে আসতে পারে, এটার কোনো আভাস পাওয়া যায় না। আমরা যখন ভূমিকম্প হবে তখন আমরা বিল্ডিংয়ের বিভিন্ন যে পিলারগুলো থাকে সেই পিলারগুলোর নিচে অবস্থান করতে পারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রেখেছেন তারা বিদ্যালয়। ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে একটা মহড়া দিয়েছিল, আমরা ওই মহড়াটা বিদ্যালয় মাঠে দিয়েছি, শ্রেণীকক্ষে রেখেছি। যেমন আমরা আমরা তো ভূমিকম্প দেখাতে পারি না, আমরা বেল বাজালাম, তারা ক্লাসে আছে আকস্মিক আমরা বেল বাজালাম, তারা তখন ভূমিকম্প হলে কি করণীয় আমরা তাদেরকে পূর্বে শিক্ষা দিয়েছি আর বলে দিয়েছি যখন আমরা হঠাৎ করে বেল বাজাবো তোমরা মনে করবো ভূমিকম্প আসছে, তখন তোমরা কি করণীয় আমরা এইভাবে তাদেরকে পরীক্ষা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। স্কাউট শিক্ষক জানান ভূমিকম্প যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ তাই বলা যায় না এটি কখন শুরু হয়। ভূমিকম্প চলাকালীন সময় কি করতে হবে বাচ্চাদেরকে নিয়ে এমন ধরনের একটা মহড়া আমি করেছি। যদি সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের মহড়া দেওয়া যেত। বিশেষজ্ঞরা জানায় বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে। ভূমিকম্প হয় সাধারণত মাটির টেকটনিক প্লেটের ঘর্ষণের ফলে, এটি একটি প্রাকৃতিক কারণ। তবে ভূমিকম্পের ঝুঁকি বাড়ার পিছনে কিছু মানবসৃষ্ট কারণ রয়েছে। আমরা আসলে একটি সক্রিয় টেকটনিক প্লেটের মধ্যে আছি, যেমন ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট, আরাকান ফল্ট। এই টেকটনিক প্লেটগুলি সক্রিয় রয়েছে এবং লাস্ট কিছুদিনের যদি কথা বলি তাহলে ছোট বড় ভূমিকম্প মিলিয়ে 53 থেকে 54টা ভূমিকম্প হয়েছে। আর আমাদের দেশের মূলত সিলেট, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ
এই টেকটনিক প্লেটের আশেপাশে থাকাতে এটা একটা ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যেমন 7 থেকে 8 মাত্রার হতে পারে। আর আরেকটা জিনিস বলবো যে ভূমিকম্প কিন্তু নিজে থেকে মানুষকে আঘাত করে না। এটা আসলে আমাদের যেসব দুর্বলতা রয়েছে মানব সৃষ্ট, যেটা আমরা অপরিকল্পিত নগরায়ন, ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে করা, অথবা বিভিন্ন জলাশয় ভরাট করে, অথবা যেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অথবা আবাসিক এরিয়া হওয়ার কথা ছিল না সেখানে সেখানে করা ইত্যাদি কারণে আমাদের একটা ঝুঁকির মাত্রা আসলে এই ভূমিকম্প যতটুকু করতো তার থেকে বেশি বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও ভূমিকম্প থেকে সচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন স্কুলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়ার আয়োজন করে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, বলা যায় না এই প্রাকৃতিক দুর্যোগ কখন শুরু হয়। তাই শিশুদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন বিভিন্ন রকমের শিক্ষা দেওয়ার। এর পাশাপাশি প্রয়োজন বিভিন্ন স্কুলগুলোতে এই প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিভিন্ন মহড়ার। সামুরসালিন আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় এক প্রকার বাধ্য হয়েই শিশু কিশোররা খেলাধুলার জন্য বেছে নিচ্ছে টার্ফ কিংবা কৃত্রিম মাঠ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খেলার মাঠ ও সবুজ দখল করা কোনোভাবেই সমীচীন নয়। তরুণ প্রজন্মকে সুস্থভাবে বেড়ে উঠতে হলে সরকারি উদ্যোগে নতুন খেলার মাঠ গড়ে তোলা এবং জরুরি অবকাঠামো তৈরি করতে হবে। বিস্তারিত শেখ তানভীর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামিম আহমেদ বৃন্ত। ইট পাথরের বেড়ায় জঞ্জাল রাজধানী ঢাকা। নামের পাশে রাজধানী থাকলেও দূষণ, মাঠ সংকট সহ আরও নানান ধরনের সমস্যায় জর্জরিত এই নগরী। তাই তো এক প্রকার বাধ্য হয়েই খেলার মাঠের অভাবে কৃত্রিমভাবে তৈরি টার্ফগুলো বেছে নিচ্ছেন শিশু কিশোর থেকে শুরু করে কর্মজীবী সকল বয়সী মানুষ। কয়েক ঘন্টার হিসেবে 1 থেকে 3-4 হাজার টাকার মধ্যেই খেলা যাচ্ছে ফুটবল, ক্রিকেটের মতো মাঠ প্রয়োজন খেলাগুলো। খেলতে আসা মানুষের মধ্যে যার বড় একটি অংশই শিশু কিশোর। ভালোই লাগে আসলে, ঢাকা শহরে তো ফাঁকা মাঠ বলতে কোথাও নাই, তো ওইটা দেখতে গেলে এরকম একটা এলাকার মধ্যে এরকম ভালো কোয়ালিটির মাঠ, তাও স্লটের যে প্রাইসগুলি ওগুলিও মনে করি যে অনেকজন মিলে যেহেতু শেয়ার করে স্লটের ফিটা দেই, তো ওই তুলনায় ভালোই রিজনেবল। সুবিধার মধ্যে আমরা যে কোনো সময় খেলতে পারছি, ওয়েদারও কোনো সমস্যা হচ্ছে না। আর সবচেয়ে কনভিনিয়েন্ট বিষয় হচ্ছে এখানকার পরিবেশটা অনেক ভালো। আশেপাশে তো ভালো মাঠ বলতে কিছু নাই, আর ওইগুলোতে খেললেও রিস্কি প্রোন, মানে ইনজুরি প্রোন বেশি। যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা এবং খেলার জন্য প্রয়োজনীয় সকল উপাদানগুলো দিচ্ছেন টার্ফ কর্তৃপক্ষ। তাই বেশ ব্যবসা সফল হচ্ছে এই কৃত্রিম মাঠ। ঢাকা শহরে মাঠ সংকটের জায়গা থেকে আসলে এই টার্ফ তৈরি করা এখানে। সো এটাতে হয় কি, একটা সিস্টেমেটিক ওয়েতে যারা প্লেয়ার আছে তারা একই সাথে খেলতে পারতেছে ডিফারেন্ট টাইমে, তাদের সুযোগ অনুযায়ী আমরা ওইভাবে করে স্লট ভাগ করে ওনাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছি। স্টুডেন্টদের কথা চিন্তা করে প্রাইজিংটা ওভাবে রেখেছি। দেখা যায় আমাদের সকালবেলা বা দুপুরবেলা যে স্লট প্রাইসগুলো থাকে ওগুলো একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে। নগর পরিকল্পনাবিদরা জানান বেসরকারিভাবে এমন মাঠ তৈরি হলে সরকারিভাবেও নিয়ম মেনে এসব মাঠ তৈরি করা যেতে পারে, কেননা তরুণ প্রজন্মকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। তারুণ্যকে অবহেলা করার যে প্রবণতা, সেখান থেকেই আজকে এই প্রথম প্রশ্নগুলো, বিতর্কগুলো তৈরি হচ্ছে। তবে এটাও মনে রাখা দরকার, ঢাকা শহরে আমরা যেভাবে করে ভয়ঙ্করভাবে আমাদের উন্মুক্ত স্থানগুলোকে শঙ্কিত করেছি, সেইখানে অ্যাস্ট্রোটার্ফের মতো কনক্রিট দিয়ে তার পোরোসিটি বন্ধ করে আর্টিফিশিয়াল গ্রাউন্ড তৈরি করাটা সীমাবদ্ধ থাকা উচিত, নিয়ন্ত্রিত থাকা উচিত। যেই জায়গাটুকুতে না করলেই না, যে ধরনের খেলা এটা অত্যন্ত প্রয়োজন, সেই খেলাগুলির জন্যে বিশেষভাবে বিশেষ জায়গায় এর তৈরি না করলেই না, সেই রকম জায়গা ছাড়া একদম ঢালাওভাবে কনক্রিটের পাকা করে অ্যাস্ট্রোটার্ফ করার প্রয়োজন নাই। মাঠের অভাবে মাঠের খেলাগুলোই যে টাকা দিয়ে খেলতে হবে তা হয়তো বা ভাবতে পারেনি কেউ, কিন্তু সময়ের পরিক্রমায় কমে এসেছে মাঠের পরিমাণ। তাই তো নিজেকে সুস্থ রাখতেই বেছে নেয়া এই কৃত্রিম মাঠগুলো। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এয়ারফোর্স বেস ক্যাম্পটি শুধু একটি ঘুরে দেখার জায়গা নয়, বরং শিশুদের জন্য শিক্ষা, বিনোদন ও অ্যাডভেঞ্চারের এক দারুণ সমন্বয়। এমন এক জায়গা যেখানে মজার ছলে শেখা আর অভিজ্ঞতার মাধ্যমে বড় হওয়া দুটোই একসাথে ঘটে। রিপোর্ট করছেন লুৎফিয়া ইসলাম রামিন। এয়ারফোর্স বেস ক্যাম্প, যা ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একটি অংশ, এটি একটি অ্যাডভেঞ্চার ও বিনোদন কেন্দ্র যেখানে পরিবার, স্কুল, কর্পোরেট দল নানা মজার কার্যক্রমে অংশ নিতে পারে।
আজকে আমরা আসছিলাম এসে হচ্ছে প্রথমে তো মর্নিং আমাদের হচ্ছে স্ট্রেচিং করাইছে, এরপর হচ্ছে আমরা আর্চারি করছি কিছুক্ষণ, দেন আমরা হচ্ছে জিপ লাইন করছি, এখন ফাইনালি আমরা হচ্ছে রক ক্লাইম্বিং করতেছি। নার্ভাস লাগে বাট এটাই ফান, অনেক অ্যাডভেঞ্চারাস। আমরা সব ফ্রেন্ডসরা মিলে একসাথে অনেক অনেক এনজয় করেছি। আমি চাই যে আরও হচ্ছে মানুষজন আসুক অ্যান্ড সবাই মিলে একসাথে এনজয় করুক। একটা খুবই ভালো একটা প্লেস ইনসাইড ঢাকা। এখানে আছে জিপ লাইনিং, রক লাইনিং, লেগো জোন, কিডস জোন, আর্চারি, মাটির পথ ও গাছের বাঁধা পথ। তুমি যে এখন এটা কি করলে? জিপলাইন। তোমার ভয় লাগে নাই? না, আমার ফ্যামিলি, তারপরে আমার টিচার আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড। সবচেয়ে বেশি এক্সাইটেড লেগেছে কোনটা? জিপলাইনটা। রাতে থাকার জন্য আছে তাঁবু ও এসি বাংলো, আর শিশুদের জন্য আছে লাইফ স্কিল ওয়ার্কশপ। এয়ারফোর্সের যে বেস ক্যাম্পটা, এটা ওদেরকে অনেক ধরনের অ্যাক্টিভিটি করার চান্স দিচ্ছে। দের আর মেনি কাইন্ডস অফ অবস্টেকলস, এবং ওরা এটা এক একটা করার পর ওদের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসছে। একই সাথে বন্ধুদের সাথে মজা করতে পারছে, নেচারটা খুব পলিউশন ফ্রি, সো সবভাবেই ওরা এটা এনজয় করতে পারছে। এটি এমন একটি জায়গা যেখানে শিক্ষা, মজা ও অ্যাডভেঞ্চার একসাথে মিশে আছে। বেস ক্যাম্প সোফার আমরা অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কাজ করছি, আউটডোর স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, বাট আমরা পুরো ট্যুরিজম সেক্টরটাতেই আমরা আসলে কাজ করা আমাদের প্ল্যান, এবং আমরা করছিও। আমাদের এই জাতীয় যে 4টা সাইটের কথা বললাম, ঢাকা, চিটাগং, বান্দরবান অ্যান্ড গাজীপুর, আমরা এর বাইরে আমরা ট্যুরিজম কনসালটেন্সি দিচ্ছি এখন। শিশুদের নিয়ে আসলে একদম শিশুদের নিয়ে আমাদের ইনিশিয়ালি ভাবনা ছিল না। আমাদের একটা ক্যাম্প ছিল নিও ক্যাম্পার্স নামে, পরে আনফর্চুনেটলি ওটা আমরা কন্টিনিউ করিনি, বাট আমরা করবো আমাদের জায়গার সমস্যার জন্য। নিও ক্যাম্পার্সটা ছিল একদম ফ্যামিলি অ্যান্ড কিডসদের জন্য। আমরা এরকম বেস ক্যাম্প যেমন একটু ইউথ লাইক 13+ বা এরকম, ঢাকার বেস ক্যাম্পে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক কিছু করছি। এয়ারফোর্স বেস ক্যাম্প আমাদের শেখায় সাহস, সহযোগিতা আর আত্মবিশ্বাস, এগুলোই জীবনের আসল শক্তি। শিশু থেকে বড় সকলেরই উচিত এখানে আসে এই বিনোদনটি উপভোগ করা। লুৎফিয়া ইসলাম রামিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।